সংবাদ সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে শুক্রবার। ওই দিন বিকাল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জনসভার মাধ্যমে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করার কথা রয়েছে। জাতীয় নাগরিক কমিটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে, নতুন দলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব নিতে আজকালের মধ্যেই পদত্যাগ করতে পারেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর দলের সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। নতুন দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসাবে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর নামও প্রায় চূড়ান্ত হয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনা সাজাতে ১৯ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন দলের বিষয়ে জনমত জরিপ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীতে গণপদযাত্রায় বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গণপদযাত্রাটি টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোতে থাকলে শিক্ষা ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়। এ সময় পদযাত্রায় অংশ নেয়া শিক্ষার্থী তরুণদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙলেও বাধার মুখে আর সচিবালয়ের দিকে এগোতে পারেনি। পরে রাস্তায় বসে স্লোগান দেন আন্দোলনকারীরা। এর আগে বেলা ২:১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ হয়। জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচারের দাবিতে গণপদযাত্রা হয়। ৫ তারিখের পরে আমরা চেয়েছিলাম একটা অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার দেশে শান্তি ফিরিয়ে আসবে, কিন্তু শান্তি ফিরিয়ে আনা তো দূরের কথা, পুলিশ প্রশাসনই বর্তমানে অ্যাক্টিভ না। তো আমরা চাই বাংলাদেশে এই ধর্ষণ কাণ্ডগুলো বন্ধ হোক, বাংলাদেশে নারীদের ও শিশুদের, বিশেষভাবে নারী শিশুদের একটা নিরাপত্তা দেওয়া হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা সব যতভাবে সম্ভব সবভাবে ব্যর্থ হয়েছে। আর্মি যে দায়িত্ব পালন করার কথা ছিল, আর্মি সেই দায়িত্ব মোটা পালন করছেন না। তারা সর্বোচ্চ দেখা যাচ্ছে কি ৩০০ ফিট বা এই ধরনের অঞ্চলে যারা টিকটক বানান বা জোরে বাইক চালান তাদেরকে আটক করতেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিচ্ছিন্ন ঘটনা আগেও ঘটেছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আজ রাত থেকে দৃশ্যমান হবে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তবে উন্নতি করার সুযোগ আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, ৫৩ বছরে কোনো মিডিয়া কখনো বলেনি। পরিস্থিতি আগের মতোই, তবে সন্তোষজনক। ছোটখাটো ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সন্ধ্যার পর থেকে অপারেশনে আরও জোরে সোরে নামবেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। কখনো কখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে, আবার কখনো খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজশাহীর পিটিআই সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ফ্যাসিবাদের দোসরদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছেন। তাদের হাতে থাকা অবৈধ টাকা খরচ করছে দেশ অস্থিতিশীল করতে। আসিফ নজরুল আরও বলেন, ধ্বংস করা প্রতিষ্ঠান নিয়েই কাজ করছে সরকার। কিছু ব্যর্থতা থাকলেও সরকারের আন্তরিকতার অভাব নেই বলে দাবি তার। মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে, আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত ৬ মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। যখন খুব খারাপ কিছু হয় আমরা প্রচণ্ড আত্মজিজ্ঞাসার সম্মুখে পড়ি। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে দেশটি বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চাই, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন সহায়তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই সরকারের কাছে।
এ বিষয়ে এনজিও ব্যুরো কিছু জানে না। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা জানান উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দিল্লিকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায়। উপদেষ্টা আরও উল্লেখ করেন, সমতা ভিত্তিক একটি কার্যকর ও শ্রদ্ধাবোধের সম্পর্ক চায় বাংলাদেশ। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে ভারতের হস্তক্ষেপ আর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করার বিষয় তুলে ধরেন তৌহিদ হোসেন। বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই। আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন, এই শব্দটা আমরা ব্যবহার করি, আমরা সেটা চাই। জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতি নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা ইসির মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, সেক্ষেত্রে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগের মধ্যেই চলতি বছরের ডিসেম্বর বা 2026 সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন করার কথা জানিয়েছে সরকার। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা কবে হবে জাতীয় নির্বাচন। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা নিয়েও রাজনৈতিক অঙ্গনে চলছে বিতর্ক। সোমবার নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিইসি বলেন, কমিশনের লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন। নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে, স্ক্রুটিনি থেকে আরম্ভ করে, উইথড্রয়াল থেকে আরম্ভ করে, আবার ওরা আপিল টাপিল করবে, সব কিছু, আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া, এগুলো সব মিলে আমার তো 2 মাস তো লাগবেই। সুতরাং ডিসেম্বর হতে গেলে আমাকে তো অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে, যদি ডিসেম্বরে হতে হয়। জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব। স্থানীয় সরকার সংস্কার কমিশনের পর্যবেক্ষণের সাথে একমত নন সিইসি। বলেন, ভোটার তালিকা স্বচ্ছভাবে চূড়ান্ত হওয়ার আগে স্থানীয় নির্বাচন অসম্ভব। লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা ওনারা রিফর্ম কমিশন বলছেন, এটা ওনাদের বক্তব্য, ওনারা ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। আমি এই ব্যাপারে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। রাজনৈতিক বিতর্ক তো চলছেই, কেউ পক্ষে বলে স্থানীয় সরকারের নির্বাচনের, কেউ বিপক্ষে বলে, তা আমরা তো এর মধ্যে কোনো ইনভলভ হতে চাই না। আমরা আমাদের আগে ভোটার লিস্টটা বানাই, তারপরে দেখা যাবে। ভোটার লিস্টটাই তো করতে পারলাম না এখনো, আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে ঝগড়া করে লাভ নেই। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের অনেক আবেদন আইনি জটিলতার কারণে নিষ্পত্তি করা যাচ্ছে না। এরই মধ্যে সরকারের কাছে আইন সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে। এবং সুষ্ঠু ভোটের ব্যাপারে আমি কোনো দ্বিমত দেখি না কাউকে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তর্ক বিতর্ক করে দেশের ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনা মহানগর বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, এসব বিভক্তির মাধ্যমে লাভবান হবে সাবেক স্বৈরাচার ও সরকার বিরোধীরা। 15 বছর পর কাউন্সিলের আয়োজন করে খুলনা মহানগর বিএনপি। নগরের সার্কিট হাউস মাঠে আয়োজিত কাউন্সিলে বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কার সফল হবে না। বিভিন্ন দল ও মতবাদের মানুষের মধ্যে দ্বিধা দ্বিমতের কথা উল্লেখ করে এর পরিণতির কথা মনে করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। তারেক রহমান বলেন, বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি অন্যায়ের সঙ্গে আপোষ করে না।
আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল, আমরা অনেক কিছু করতে চেয়েও হয়তো অনেক কিছু করতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের সীমাবদ্ধতার কথাগুলো জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হই, নিশ্চয়ই ইনশাল্লাহ জনগণ আমাদেরকে আবার সুযোগ দিবে। এবং এইবার সুযোগ দিলে আমরা যেই সীমাবদ্ধতার কারণে যে কাজগুলো বিগত আগে করতে পারিনি সেই কাজগুলো আমাদেরকে এবার সমাপ্ত করতে হবে। দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি। আমাদেরকে সতর্ক থাকতে হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন রাজনৈতিক দল করলে বিএনপি স্বাগত জানাবে, তবে ক্ষমতায় থেকে নতুন দল গঠন করলে জনগণ কিংস পার্টি হিসেবে চিহ্নিত করবে বলে মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিকালে ধামরাইয়ের যাত্রাবাড়িতে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি আরও বলেন, কিছু কিছু দল ও কিছু মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন। এই দাবির প্রেক্ষিতে তিনি স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি জানান। সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয়, সে দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও জানান তিনি। অবশ্যই নতুন রাজনৈতিক দল করতে পারবেন, আমরা স্বাগত জানাবো, কিন্তু ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে আপনাদেরকে কিংস পার্টি বলে চিহ্নিত করবেন। রাঙামাটির সাজেকে আগুনে অন্তত 70টি রিসোর্ট ও কটেজ পুড়ে গেছে। দুপুরে রুইলুই পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়দের 3 ঘন্টার চেষ্টায় বিকাল 5:30টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়রা জানান, অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত। দ্রুত স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে তার আগেই অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মন্টানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্ট সহ অন্তত 70টি প্রতিষ্ঠান পুড়ে যায়। আশপাশে ফায়ার সার্ভিস না থাকায় শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন স্থানীয়রা। 1.5 ঘন্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দেয়। পরে বিকাল 5:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অবকাশ সব শেষ, সম্পূর্ণ শেষ, শুধু অবকাশ না হলে অগ্নিকাণ্ডের বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, আপনার মাধ্যমে জানতে চাই যে সেখানে কিছুক্ষণ আগেও বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছিল, পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে কিনা? লোপা, আমি এই মুহূর্তে রয়েছে সাজেকের রুলিপাড়া, অর্থাৎ আগুনের সবচেয়ে যে এলাকাটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি আমার পেছনে যদি একটু দেখার চেষ্টা, যদি এখন অনেকটা অন্ধকার নেমে গেছে, কিন্তু এখনো কিন্তু আগুন একেবারে বিক্ষিপ্তভাবে জ্বলছে। আপনি যেটা বলছেন যে এখানে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় অর্থাৎ আগুন পুরোপুরি নিভে যায় এবং বাতাসের কারণে আগুন কিন্তু এক ধরনের একটা গতি পাচ্ছে, বলা যাচ্ছে আগুনটা আরো বেশি, যত বেশি বাতাস হচ্ছে আগুনটা তত বেশি জ্বলে উঠছে। এবং আজকে দুপুরে 1টার দিকে কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়েছে এবং আমরা যে বিষয়টা জানতে পেরেছি, এখনো পর্যন্ত আসলে আগুন লাগার যে প্রকৃত কারণ সেটা কিন্তু একেবারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিট অথবা রেস্টুরেন্টের কোনো আগুন থেকে কিন্তু এই আগুনটি ছড়িয়ে পড়েছে। এবং এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, অন্তত 37টা রিসোর্ট, প্রায় 7টার মতো রেস্টুরেন্ট এবং একই সাথে এখানে স্থানীয়দের যে বাড়ি রয়েছে সেগুলো মিলিয়ে প্রায় 70টার বেশি স্থাপনা কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। অর্থাৎ সাজেক পর্যটন কেন্দ্রের এত বড় বিপর্যয় কিন্তু এর আগে হয়নি। আপনি জানেন গত বছর বা এর আগে সময়ও কিন্তু সাজেক অগ্নিকাণ্ডের ঘটনায় 1টি বা 2টি রিসোর্ট পুড়ে গেছে, কিন্তু একসাথে এত রিসোর্টের ঘটনা কিন্তু এবারই প্রথম। এবং আমরা দেখছি এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং এখানে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কিন্তু লংগদুর, দিঘিনালা এবং রাঙামাটি থেকে 3টা ইউনিট কিন্তু এসে তারা কিন্তু এখানে যোগ দিয়েছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখনো পর্যন্ত কিন্তু কিছু কিছু জায়গায় আগুন বিক্ষিপ্ত জ্বলার কারণে কিন্তু আপনি দেখছেন ফায়ার সার্ভিস কিন্তু আগুনটাকে, একটি গাছে কিন্তু আগুন লেগে গেছে, সেটি কিন্তু তারা নিবানোর চেষ্টা করছে। এবং আশপাশের যে রিসোর্ট গুলো রয়েছে, অর্থাৎ রুলুই পর্যটন কেন্দ্রের 2 পাশে যে রিসোর্ট রয়েছে সেগুলো একেবারেই বশীভূত হয়েছে। আমরা এখানে আসার পরে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছে যে এখানে আসলে সাজেক পর্যটন কেন্দ্রটি অন্তত 1800 ফুট উঁচু হওয়ার কারণে এখানে পানির কিন্তু বড় ধরনের একটা স্বল্পতা রয়েছে, যে কারণে এখানে কোনো ফায়ার সার্ভিস আসতে তাদের অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছে। এবং পানির সোর্স না থাকার কারণে এখানে কিন্তু আগুন নিভাতে সবচেয়ে বড় ধরনের তাদের প্রতিবন্ধকতা হয়েছে। এবং এখানে ইতিমধ্যে সেনাবাহিনী বা বিজিবির পক্ষ থেকে তারা কিন্তু আগুন এবং ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন এবং তারা কিন্তু
আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যে বিষয়টা বলতে চাই, আসলে এখানে রিসোর্টের যে আগুনটা সেটা নিভে গেছে, তবে এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে যে সমস্ত জায়গাগুলোতে আগুন একেবারে পুরোপুরি নেই, কিছু গাছে কিন্তু এখন পর্যন্ত আগুন রয়েছে এবং কিছু জায়গায় এখনো কিন্তু আগুনের যে শিখা সেটা আমরা দেখছি। তবে এখানে প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটুকু জানতে পারছি, আগামীকাল এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি খবর নিয়েছে। একই সাথে আগামীকাল এখানে রাঙামাটি যিনি জেলা প্রশাসক রয়েছে তার সফর করার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের কোনো তদন্ত কমিটি হয়নি এবং পরবর্তী বিষয় নিয়ে হয়তো আমরা আপনাদেরকে আরো পরবর্তী সংবাদগুলোতে জানাতে পারবো। রাঙামাটির সাজেক থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। অবৈধ ইটভাটা ধ্বংস করে আগামী 17 মার্চের মধ্যে প্রতিবেদন জমা দিতে 8 জেলার প্রশাসকদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সাথে 5 বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের ডিজিকে একই তারিখে হাজির হয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ এই নির্দেশ দেয়। রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, এর মাধ্যমে তাদেরকে শেষবারের মতো সময় দেওয়া হলো। সকালে 8 জেলার ডিসিরা আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেন, তবে তাতে সন্তুষ্ট হতে পারেনি আদালত। পরিবেশ রক্ষায় প্রশাসন ব্যর্থ উল্লেখ করে কঠোরভাবে আইন প্রয়োগের তাগিদ দেয় হাইকোর্ট। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে 2022 সালে জনস্বার্থে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। ওই বছরই এ বিষয়ে রুল জারি করে হাইকোর্ট। বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে দেশি বিদেশি এজেন্সি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে পতিত সরকারের অনেকেই দেশব্যাপী অপকর্ম করছে। দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর আমন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। নূর বলেন, পট পরিবর্তনের পর অনেক শীর্ষ সন্ত্রাসী জামিনে বের হয়ে আবারও রাজত্ব করার চেষ্টা করছে। ডিএমপি পুরোপুরি সক্রিয় না হলে বাকি দেশের অবস্থাও আরও খারাপ হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আগের সরকারের অনেকে এখনও ধরাছোঁয়ার বাইরে, তাদের গ্রেপ্তার করতে না পারলে তারাও সরকারকে বেকায়দায় ফেলতে পারে। বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে, এটি অনেকে দেখাতে চাচ্ছে। এই বিদেশি তৎপরতা যাতে সঠিক প্রমাণ না হয় সেজন্য পুলিশকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হবে এমনটাও মনে করেন না নূর। বলেন, বর্তমান সরকারের জনসমর্থন থাকলেও তারা তা কাজে লাগাতে পারেনি। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নইলে তারা বাড্ডা ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। বিকালে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দাবি আদায়ে পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দেন তারা। চুরি, ছিনতাই, ডাকাতি, হামলা, ধর্ষণ ইস্যুতেও নিরাপত্তাহীনতার শঙ্কার কথা জানান তারা। প্রশ্ন তোলেন আইনশৃঙ্খলার অবনতির বিষয়েও। এছাড়া নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ হলে তার কাছে আরও 12 দফা দাবি তুলে ধরার কথা জানান শিক্ষার্থীরা। এদিকে সারা দেশে ছিনতাই ও ধর্ষণের প্রতিবাদ এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ সহ বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। সকালে লক্ষ্মীপুরের উত্তর তেমোহনী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবে গিয়ে সমাবেশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সেখানে সড়ক অবরোধ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপরাধমূলক কাজে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে নওগাঁর মুক্তির মোড়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে ব্যর্থ বলে দাবি করেন। ধর্ষণ, ছিনতাই, হত্যার মতো ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া কুড়িগ্রাম, ঝালকাঠি, রাজবাড়ী, জামালপুর, সুনামগঞ্জ, চাঁদপুরে দ্রুত এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ ও ধর্ষকদের বিচারের দাবি জানান তারা। দেশের অর্থনীতিতে সার্বিক সংস্কার ছাড়া তেমন কোনো সুফল আসবে না, তাই বাস্তবতার নিরিখে অর্থনৈতিক সংস্কারে জোর দিয়েছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। সোমবার রাজধানীতে সিপিডি আয়োজিত এক সেমিনারে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, অতীতে অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে।
অর্থনীতিকে স্থিতিশীল করা, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। টাস্কফোর্স গুরুত্বপূর্ণ অনেক সুপারিশ করলেও সংস্কারে অগ্রগতি কম। গবেষণা সংস্থা সিপিডির সম্মেলনে উঠে আসে সংস্কারের নানা দিক। বাস্তবতা মাথায় রেখে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ দেন বক্তারা। পূর্বের আলোচনা বাদ দিয়ে এখন বাস্তবতার নিরিখে অর্থনৈতিক সংস্কারের জোর দিতে হবে। সার্বিকভাবে সংস্কার ছাড়া কোনো কিছুর সুফলই পাওয়া যাবে না। আপনি টুকটাক ছোটখাটো এইসব পিস মিল রিফর্ম করে কোনো কাজ হবে না। ইউ হ্যাভ টু কাম ফ্রম দ্য ম্যাক্রো টোটাল ডিরেগুলেশন এন্ড দেন স্টেপ বাই স্টেপ এখানে যেতে হবে। বক্তারা বলেন 2026 সালে এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নে বাজার সুবিধা নিশ্চিত করতে আলোচনা শুরু করতে হবে এখনই। চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বাণিজ্য বাড়াতে কাজ শুরুর তাগিদ দেন তারা। এই পলিসির ইমপ্লিমেন্টেশন যত তাড়াতাড়ি সম্ভব ততই কিন্তু ভালো। আর সবশেষে বলি, দেখুন, আমরা যতই পলিসি দিই, আমরা যতই ভালো কথা বলি, এগুলোর যদি ইমপ্লিমেন্টেশন না হয় তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল। বিগত সরকারের সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল। অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচার দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি করে। একই অবস্থা হয়েছে ব্যাংকিং সেক্টর ও নানান অবকাঠামো খাতে। রপ্তানি বহুমুখীকরণ এবং শ্রমিকদের দক্ষতা বাড়ানো ছাড়া আন্তর্জাতিক বাজারে টিকে থাকা কঠিন হবে বলেও মনে করেন উপদেষ্টা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়ার একটি কারখানার ট্রান্সফরমার রুমে আগুন লেগে 2 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 2 জন। সোমবার মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকায় এই ঘটনা ঘটে, তবে হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তাঙ্গা বাতু ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের অপারেশন কমান্ডার রোসলান মানস জানান, সোমবার সকালে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীর 12 সদস্য। তিনি জানান, আগুনে 4 বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে 2 জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের মৃত অবস্থায় পাওয়া যায়। যুক্তরাষ্ট্র ও ইউক্রেন খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা। চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদের নিয়ন্ত্রণ চায়, বিনিময়ে রাশিয়ার হামলা থেকে নিরাপত্তার নিশ্চয়তা চায় কিয়েভ। এদিকে সব যুদ্ধবন্দী বিনিময়ের পর শান্তি আলোচনা শুরু করতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় রাশিয়া হাজার হাজার ইউক্রেনীয়কে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।